দর্শক, ইস্পাহানি মর্যাপর্চা মুক্তবাকে স্বাগত জানাচ্ছি। আজকে ফারাবি হাফিজ। আমরা শুরুতেই জানাতে চাই আজকের দিনের আলোচিত খবরের সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানে না সরকার। দিল্লি দুবাই থেকে মেলেনি কোনো তথ্য। মানহানির মামলায় তাবাসসুম উর্মিকে আদালতের সমন, জামিনে কারামুক্ত সাবের হোসেন। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন এলাকা, শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। কাল থেকে শুরু দুর্গোৎসব, ছুটি বাড়ল একদিন, আইপি ক্যামেরা দিয়ে মণ্ডপে নজরদারি। শেষের অপেক্ষায় পঞ্চপাণ্ডব অধ্যায়, টি-20 থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহর। ভারতের হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপির হ্যাট্রিক জয়, জম্মু কাশ্মীরে কংগ্রেস এনসি জোট। প্রিয় দর্শক, আমরা আজকের বিষয় ঠিক করেছি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি। এর সাথে একই সাথে আপনারা হয়তো জানেন যে গত জুলাইয়ের 5 তারিখে যখন রেলের একটা বড় নিয়োগ হয়, সেই সময়ের পর চ্যানেল 24 একটা নিউজ প্রকাশিত হয়। সেটি হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁস। গত 12 বছরে ওই রিপোর্টে বলা হয়েছিল গত 12 বছরে 30টারও বেশি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় এবং সেই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত পিএসসির কিছু কর্মকর্তা কর্মচারী এবং যাদের নাম একে একে পরে বের হয়ে আসে। এবং সেই আলোচনা যখন তুঙ্গে, তার পরপরই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, যার ফলে এই আলোচনাটা আর কন্টিনিউ করা যায়নি। আজকের নতুন খবর হচ্ছে পিএসসির যে 14 জন সদস্য চেয়ারম্যান সহ, তাদের মধ্যে 12 জন পদত্যাগ করেছেন চেয়ারম্যান সহ। এই পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটি আসলে কিভাবে চলা উচিত। এবং তারপরে হয়তো আপনারা জানেন যে 11ই সেপ্টেম্বর তারা প্রকাশ করে দেয় যে এই রিপোর্টটার ভিত্তিতে এই একটি তদন্ত কমিটিও করে পিএসসি। চ্যানেল 24-এর সেই রিপোর্টটা তারা পুরোপুরি অগ্রাহ্য করে এবং তারা বলে যে কোনো অনিয়ম হয় নাই, প্রশ্নপত্র ফাঁস হয় নাই। এটা বেশ কিছুটা না, পুরোটাই অসত্য ঘটনা, মানে যেটি হয়েছে চ্যানেল 24-এর যে রিপোর্টটা প্রকাশ পেয়েছে। আমরা এটি নিয়ে আলোচনা করতে চাই। পিএসসি আসলে কেমন হওয়া উচিত, পিএসসির কাঠামোটা এখন কেমন, মেধা যাচাই, কোটা নিয়ে যে আন্দোলনের শুরু, সেই সংস্কারের জায়গাটা আসলে পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে সেটা কতটা কার্যকর হয়, কতটা চর্চা হয়, প্রকৃত মেধাবী যারা এই দেশটা পরিচালনা করবে তাদেরকে খুঁজে বের করা সম্ভব হয় কিনা এই পদ্ধতির মাধ্যমে। আমরা আলোচনা করতে চাই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য জনাব মোহাম্মদ ওয়াসিম জব্বার, তিনি যুগ্ম সচিব, অ্যাডজাস্ট ফ্যাকাল্টি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। রয়েছেন জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম, তিনি ছাত্র প্রতিনিধি, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে অনলাইনে রয়েছেন অধ্যাপক ডক্টর এম আবুল কাশেম মজুমদার, তিনি প্রশাসন ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। স্যার আবার সাবেক পিএসসি মেম্বার, আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। আমি প্রশ্নটা শুরু করতে চাই যে এইভাবে, যে পিএসসিকে নিয়ে যে রিপোর্টটা প্রকাশিত হবার পর থেকেই এই সারা দেশেই আলোচনাটা, কারণ পিএসসি খুব সিগনিফিকেন্ট, খুব সেন্সিটিভ একটা জায়গায়, যে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে বেছে বেছে মেধার ভিত্তিতে ওই জায়গাটা বসানো কথা। কিন্তু আমরা আবেদ আলী সহ বেশ কয়েকজনের নাম যারা উপপরিচালক পদে অধিষ্ঠিত, এরকম এখন পর্যন্ত 5 জন না 6 জন জেলে আছেন এবং 17 জনকে গ্রেফতার করা হয় এবং একটি মামলাও হয় যেটা সিআইডি করে, এবং তাদের যে চার্জশিট ছিল সেখানে পরিষ্কারভাবে তাদেরকে অভিযুক্ত করা হয়। এবং আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখলাম যে এই সরকার পতন হলো, যেভাবে সরকার পতনের পর নতুন করে যখন আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, তখন সেই পিএসসি আবার 11 তারিখে তারা ঘোষণা দিল যে এই রিপোর্টটা ভুয়া ছিল। আমি আপনার মতামত শুনতে চাই জনাব মোহাম্মদ ওয়াসিম জব্বার। ধন্যবাদ জনাব ফারাবি। আসলে বিষয়টা এখন আলোচনা করতে গেলে এইভাবে করতে হবে, আপনাদের সংবাদটা যখন প্রকাশিত হলো, আপনারা যখন একটা সংবাদ প্রকাশ করলেন, তখন পিএসসি নিজের একটা কমিটি করে। জি, কমিটি করে তারা শেষে বলে যে এটা আসলে সত্য নয়, এবং পিএসসি সেই কমিটিতে বাইরের কোনো প্রতিনিধি ছিল না। সেটা চ্যানেল 24-এর যে রিপোর্টাররা ছিলেন তারা ছিলেন না, সেখানে সিআইডির যেই তদন্ত প্রতিবেদন, তারা যে এফআইআর দিলেন, তাদেরও কেউ ছিল না। তারা নিজেরা একটা তদন্ত কমিটি করে তারা বলেছে, আপনাদেরকে ব্লেম করেছে উল্টা যে আপনারা একটা মিথ্যা তথ্য দিয়েছেন।
আমি প্রেস রিলিজটা পড়েছি। জি। এখন বিষয়টি আবার পাশাপাশি কিন্তু সরকারের আরেকটা সংস্থা তদন্ত করেছে, তদন্ত করে তারা কিন্তু পেয়েছে এরা জড়িত এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এখন এইখানে দেখেন দুটোর মধ্যে একটা ফারাক তো আছে। আমি নিজে নিজে তদন্ত করে বললাম আমি ঠিক আছি, কিন্তু আরেকটা সরকারি সংস্থা তদন্ত করে বলল যে না আমি দোষী। এখন তাদেরকে বিচারের সম্মুখীন, আলটিমেটলি তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং বিচারের সম্মুখীন হলে বিজ্ঞ আদালত বিবেচনা করে দেখবেন আসলে ঘটনাটি কি। সেই বিচারে যদি এরা দোষী সাব্যস্ত হয়ে যায় তখন পিএসসির যা আজকে আমার সহকর্মীরা সেখানে ছিলেন, চেয়ারম্যান সহ অন্যরা আমার সহকর্মী ছিলেন, কেউ আমার জুনিয়র সহকর্মীরাই ছিলেন, তখন তারা কিভাবে মুখ দেখাবেন সমাজে যদি বিজ্ঞ আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে, তখন তারা সমাজে কিভাবে মুখ দেখাবেন এবং তখন কি সেই বিচারের রায়ের ভিত্তিতে এনারাও কি অ্যাকিউজড হয়ে যাবেন? এই কথাটা কিন্তু চলে আসবে। আপনার প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পেরেছি। আর এর চাইতে বেশি আমি বাড়াতে চাচ্ছি। আচ্ছা, আপাতত আমি অধ্যাপক ডক্টর এম আবুল কাশেম মজুমদার আপনার কাছে আসতে চাই। আপনি কি একটু স্যার বলবেন যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? তারা যে এই রিপোর্টটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করলো এবং তারপরে আবার ইতোমধ্যেই এখনও আবেদ আলী সাহেব, যিনি হচ্ছেন যে গাড়ি চালক ছিলেন পিএসসির চেয়ারম্যানের এক সময়, এবং তিনি আবার অভিযুক্ত ছিলেন যে এই প্রশ্ন ফাঁসের সাথে তিনি জড়িত, এই অভিযোগে অভিযুক্ত হয়ে তার চাকরি গেল এবং তারপরে তিনি আরও সক্রিয় হয়ে গেলেন পিএসসিতে, তার ছেলেও পর্যন্ত এখানে জড়িত হয়ে গেল ওই সিন্ডিকেটের সাথে। আপনি একটু বলবেন যে তারপরে এই রিপোর্টটাকে অগ্রাহ্য করা পিএসসির পক্ষ থেকে, এইটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। চ্যানেল 24 এর মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যে আজকের যে বিষয়টা এটা আসলে খুবই দুঃখজনক এবং এর কারণেই আমরা আমাদের এই বিগত অভিজ্ঞতা অত্যন্ত, আপনার খেয়াল আছে পারাবি, আমার মনে হয় আপনারা যখন চ্যানেল 24 এই প্রোগ্রামটা যখন করেন ওই নকল প্রশ্নপত্র ফাঁসে, জি, সে সময় প্রথম দিকেই 2-3টা প্রোগ্রাম হয়েছিল, ইনক্লুডিং যে কানাডাতে যে ভদ্রলোক আছেন আপনাদের এই বন্ধু, আপনাদের সহকর্মী যেটা হয়েছে, হ্যাঁ আমি সেখানে আপনাদের ওই প্রোগ্রামে ছিলাম, ওর সাথে আমিও ছিলাম। তো ওখানে আমার কাছে মনে হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের, হ্যাঁ আপনি হয়তো বলেও ফেলেছেন সাবেক সদস্য, হ্যাঁ আমি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলাম 7 এপ্রিল 2014 থেকে 18 সেপ্টেম্বর 2017 পর্যন্ত। এই 3 বছর 5 মাসের আমার যে অভিজ্ঞতায় এবং আমি ওদিনকার যে কথাবার্তা ওনাদের কাছ থেকে যারা কাছ থেকে শুনলাম, এবং এরাই বোধহয় আমার যতটুকু মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাশের কাজটা অনুসন্ধানের রিপোর্ট এরাই করেছিল এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটাকে গ্রহণ করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কিছু স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তিও দিয়েছে। এবং আমি যখন ওই প্রোগ্রামে ছিলাম, ওই প্রোগ্রামে আমার কথাটাতে আমি যতটুকু বুঝেছি, আই এম মোর দ্যান কনভিন্সড যে এরকম কিছু ঘটতেও পারে। আসলে এই সময় এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটে, ধরেন প্রশ্নটা ম্যানুস্ক্রিপ্টটা আপনার কাছে পরীক্ষকরা দিল, পরীক্ষকরা দেওয়ার পরে মেম্বার সাহেবের কাছে দিল, কিন্তু আমাদের মেম্বার সাহেবরা বা আমাদের যে মন মানসিকতা আমরা সেই ব্রিটিশ ঐতিহ্য থেকে পেয়েছি, আমি কিন্তু সেটা পেয়ে আমি কিন্তু নিজেই মডারেটেড করিডোরে আমি কিন্তু এটাকে খামের ভিতরে নিজে ঢুকাই না। অনেক সময় হ্যাঁ খামের ভিতরে ঢুকাই দিলাম, তারপর আমার পিয়নকে বলে দিলাম যে এটা চিলগালা করো, এটাতে ঘামটাম লাগাও। অথবা এমন সময় অন্য একটা টেলিফোনে আমি কথাবার্তা বলতেছি, ও আমার সামনে থেকেই এটা তো কোনো না কোনোভাবে একটা স্ক্রিনশট করেও ফেলতে পারে। এরকম কোনো না কোনো ঘটনা আমার মনে হয় হওয়ার কথা থাকার কারণেই এরকমটা হওয়ার সুযোগ থাকে। তখনও আমি এ কথাটা বলেছি এবং এ ধরনের সিচুয়েশন হলে আসলে যে জিনিসটা হলো, এই যে যাদের কথা বলেছেন আপনি, তখন তো আমরা এটা তো ক্লিয়ার দেখেছি এবং এরাই অ্যাডমিট করেছে, এই ভদ্রলোকরাই অ্যাডমিট করেছে, ইয়েস দে আর ইনভলভ। তারপর যে পাবলিক সার্ভিস কমিশন এরকম একটা ইয়েতে, তাও আমার মনে হয় না পাবলিক সার্ভিস কমিশন সেটাকে তেমন গুরুত্ব দিয়েছে। বা অ্যাজ পার অ্যাজ আই রিকালেক্ট যে পাবলিক সার্ভিস কমিশনের কোনো মেম্বার কিন্তু কমিটির হেড ছিলেন না। পাবলিক সার্ভিস কমিশনের ছিলেন
একজন জয়েন্ট সেক্রেটারি সম্ভবত, জি, এই ধরনের কেউ পাবলিক সার্ভিস কমিশনার, তারাই ইনকোয়ারি করেছেন, তারাই ইনকোয়ারি করে এই বিষয়টা বলেছে যে ইয়েতে। পরবর্তীতে অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আসলে সিআইডির সাথেও তাদের কোনো ইন্টারাকশনটা হয়নি যেভাবে ইন্টারাকশনটা হওয়ার কথা ছিল যাদেরকে ইয়েটা করেছে। এবং এই ইয়েতে আমি স্পষ্টভাবে বলতে পারি পাবলিক সার্ভিস কমিশন এখানে অ্যাডমিট করলে, আমাদের দেশের দুর্ভাগ্য হলো আমরা কোনো কিছু অন্যায় করার পরে সে অন্যায়টাকে ডাপা চাপা দিতে চাই, কিন্তু অন্যায়টাকে যদি আমি স্বীকার করে নিই, ক্যান্ডিডলি অ্যাডমিট করি, এবং অ্যাডমিট করার পরে ইয়েস আমার ইনভলভমেন্ট বা আমার এখানে নেগলিজেন্স ছিল, এখানে নিশ্চয়ই আমরা তখন দেশবাসী বা জাতি ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সম্ভবত দেখতেও পারতো। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সেটা না করে যেটাতে করলো সেটা তারা আপনাদেরকে এবং যারা এই ধরনের অনুসন্ধানে রিপোর্ট করে তাদেরকে চ্যালেঞ্জের মুখে দিল এবং তাদেরকে মোটামুটিভাবে প্রশ্নবিদ্ধ করলো। এবং এই প্রশ্নবিদ্ধটা আমার কাছে মনে হয় আমি মোর দেন কনভিন্স, আমি ওর ইয়েতে আমাদের যে যাকে দেখানো হচ্ছে যে ওনার কথাবার্তা ওনার সাথে ওই দিনকার ওনার প্রেজেন্টেশনে আমি অত্যন্ত কনভিন্স ছিলাম যে যার ফাইন্ডিংস তারা পেয়েছে তাদের ফাইন্ডিংসটা যথার্থ। এবং বিশেষ করে সেখানে তো পরবর্তীতে ওই যে পরীক্ষাটা হলো, লাস্ট পরীক্ষাটাতে যেখানে প্রশ্নপত্র ফাঁসের, এটা তো পিএসসি অন্তত এটা তো ডাকা উচিত হয়নি তাদের, তারা অন্তত এখানে তাদের অ্যাডমিট করা উচিত ছিল যে ইয়েস অতীতেরটাতে আমরা বলতে পারতেছি না বা আমাদের কাছে, কিন্তু যেটা হাতে নাতে ধরা পড়লো সেখানে পাবলিক সার্ভিস কমিশন যদি ওইটাতে ইনকোয়ারিটা যথার্থ করতো, ইনকোয়ারি করার ক্ষেত্রে না করে তারা তাদের এই ইনকোয়ারি করার ক্ষেত্রে এই করার সময় আমাদের যিনি প্রতিনিধি, আমাদের যিনি রিপোর্টার তাকে রাখা হয় নাই, এই প্রশ্নটা উঠতো না। তো এখন আজকে তো আমরা দেখলাম, আপনি কি স্যার শুনতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন? যে অবস্থা সেখানে এখন আমাদের সামনে যে এটা হলো যে ডেফিনেটলি নতুন একটা কমিশন আসবে এবং সেই কমিশন আচ্ছা আমরা সেই সংস্কারের বিষয়টা কি হইতে পারে, রূপরেখা কি হইতে পারে সেটা আপনার, আমার মনে হয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন না। আচ্ছা আমার মনে হয় তিনি আমাকে শুনতে পাচ্ছেন না। আচ্ছা আমরা আসবো আবার এই যে একটি কথা তিনিও বলছিলেন যে তারা হয়তো ওইভাবে গুরুত্ব দেয় নাই, পিএসসি সেইভাবে গুরুত্ব দেয় নাই। এখন একটা নিজেদের মধ্যেই যখন একটা নিজেরা ধরেন আপনার নামে অভিযোগ, আমরা একসাথেই কাজ করি, আমাকে দিল, আমি কোনো না কোনোভাবে কারণ আপনার সাথে আমি দীর্ঘদিন কাজ করি, এটা হয় সরকারি ডিপার্টমেন্টে, আমরা পুলিশের বিরুদ্ধেই পুলিশ যখন তদন্ত করে তখন কিন্তু আমরা দেখি, আমরা বলি যে এটা এক্সটার্নাল একটা হওয়া উচিত, যে কারণে পিএসসিতে আপনার এক্সটার্নালরা এসে তারা মার্কিংটা করে ভাইভাতে এসে, তো সেই জায়গাটা তারা এখানে করে নাই। এবং সিআইডির এই কথা পর্যন্ত বলেছে, সিআইডির যারা কর্মকর্তা ছিল, এফআরআই যারা এই তদন্তের সাথে যারাই ছিল, তাহলে আমাদের সাথে কথা পর্যন্ত বলেনি। এখানে বিষয়টা হলো যে আসলে আবুল কাশেম স্যার একটা ভালো পয়েন্ট দিয়েছেন যে আমরা আসলে আমাদের সরকারের একটা সীমাবদ্ধতার এটা একটা জায়গা যে আমরা যখনই কোনো অভিযোগ আসে আমরা তখন চেষ্টা করি এটাকে কোনো না কোনোভাবে ধামা চাপা দেওয়া যায় কিনা, আমরা এই অভিযুক্তকে আমরা ওন করে ফেলি। কিন্তু অভিযুক্তকে ওন না করে যদি আমরা সঠিক বিচারটি করি, সঠিক তদন্ত করে যদি বিচারটি করি, তাহলে এই জাতের ঘটনা কিন্তু ভবিষ্যতে আর ঘটবে না। কিন্তু আমরা ওন করে ফেলার কারণে এই ঘটনাগুলি কিন্তু বারবার ঘটছে। যেমন সর্বশেষ যে প্রশ্ন ফাঁসের বিষয়টি, এটিকে অস্বীকার করার কোনো জয়ী নেই, এটিতে হাতে নাতে ধরা পড়েছে। আপনি এটাকে কিভাবে আপনি অস্বীকার করেন যে আমার প্রশ্ন ফাঁস? আচ্ছা আমাদের সাথে সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনি যুক্ত হয়েছেন। স্যার স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে। একটু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, একটা সালাম দেই স্যার। আসসালামু আলাইকুম ওয়াসিম। পিএসসির যে প্রশ্ন ফাঁস সেটি নিয়ে চ্যানেল 24 যখন এই বিষয়টা সামনে নিয়ে আসে, পিএসসির নিয়োগটা যথাযথ হয় কিনা, হচ্ছে কিনা, এবং তার পরীক্ষা পদ্ধতি এবং মেধা যাচাই করার যে পদ্ধতি, সেই জায়গায় বিরাট ফাঁক ফোকর এবং হচ্ছে যে তারা 30টা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পায় এবং দেখায়। তার প্রেক্ষিতে পিএসসি শেষ পর্যন্ত বলল যে তারা কোনো প্রমাণ পায় নাই, সুতরাং তারা যে প্রেস রিলিজে যে জিনিসটা দিয়েছে, যে চ্যানেল 24 যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টটা আসলে অসত্য। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? জনাব আবু আলম শহীদ খান শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে শোনা যায়? জি শুনতে পাচ্ছি। আপনি আমাদের প্রশ্নটা শুনতে পেয়েছেন?
আবার বলেন একটু কাইন্ডলি। আচ্ছা, প্রশ্ন ছিল পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে আমরা একটা রিপোর্ট করেছিল চ্যানেল 24, সেই জায়গায় তারা পুরোপুরি অস্বীকার করে বলেছে এই রিপোর্টটা সত্য না। চ্যানেল 24-এর যে রিপোর্টটা ছিল আপনি নিশ্চয়ই জানেন, সেখানে 30টার বেশি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে অনেকগুলো প্রমাণ তারা হাজির করেছিল, এবং যারা অভিযুক্ত তাদের অনেকের অডিও রেকর্ড, তারা জবানবন্দি পর্যন্ত তারা পেয়েছে। এখনও পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে, 6 জন স্টিল কারাগারে। সো এই বিষয়টা নিয়ে তারা বলেছে যে না, পরবর্তীতে যে না, এটা অসত্য, এরকম কোনো ঘটনা, প্রশ্ন ফাঁসের ঘটনা পিএসসিতে ঘটে নাই। সেই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া শুনি। প্রথমত পাবলিক সার্ভিস কমিশন তো একটা কমিশন, তাদের নিজস্ব একটা তদন্ত বোধহয় তারা করেছিল, এবং সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে তারা বলেছে যে তাদের এই প্রশ্নপত্র ফাঁস হয়নি। অর্থাৎ একটা প্রশ্নপত্র, দুইটা প্রশ্নপত্র যেগুলো আপনারা তুলে ধরেছিলেন, তারা তাদের নিজস্ব তদন্ত রিপোর্টে তারা পেয়েছেন, মানে তাদের তৈরি তদন্ত রিপোর্ট, তাদের লোকেরাই ছিলেন এখানে, অন্য লোক ছিল না, তারা এটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রশ্নপত্র পাস হয়নি। তো এটা একটা প্রমাণ করার বিষয়। এখন তো সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে, গ্রেপ্তার আছে, গ্রেপ্তারদের জবানবন্দি আছে, কোর্টে মামলা হবে, এবং সেই মামলার মধ্য দিয়ে প্রমাণিত হবে যে চ্যানেল 24 যে রিপোর্টটা করেছিল সেই রিপোর্টটা কতদূর সত্য। তো আপনাদের রিপোর্ট যেটা দেখেছিলাম তাতে যে ড্রাইভার সাহেবের যে জবানবন্দি এবং আরো অন্যান্য যে কাগজপত্র দেখেছিলাম, তাতে আমার কাছে একজন নাগরিক হিসেবে মনে হয়েছে যে এখানে প্রশ্নপত্র ফাঁস হওয়ার যথেষ্ট তথ্য উপাত্ত আপনাদের কাছে ছিল। তারা হয়তো নির্দিষ্ট করে, তারা নির্দিষ্ট দুই একটি পরীক্ষার প্রশ্নপত্রের ব্যাপারে তাদের নিজস্ব রিপোর্টে তারা হয়তো পেয়েছেন যে তাদের মনে হয়েছে যে প্রশ্নপত্রটা ফাঁস হয়নি। তারা সেটা বলার চেষ্টা করেছেন, এবং তারা বলেছেন তারা প্রশ্নপত্র মেলানোর চেষ্টা করেছেন। ফেসবুকে সম্ভবত প্রশ্নপত্র ফাঁসের একটা ঘটনা ছিল, তারা এটাও টেকনিক্যালি দেখানোর চেষ্টা করেছেন যে ফেসবুকে যে সময়কার কথা বলা হচ্ছে সেই সময়ের সাথে সেই প্রশ্নপত্রের খুব মিল নেই, এবং ফেসবুকে যে ছবিগুলো আপলোড করা হয় আপনার টাইমলাইন ঠিক রেখে সেই ছবিগুলো পরিবর্তন করা যায়, এরকম একটা কথা তারা বলেছিলেন। আমি জানি না টেকনিক্যালি এটা পসিবল কিনা, বাট আপনারা এটা দেখতে পারেন, আইটি বিশেষজ্ঞদের সাথে আলাপ করে দেখতে পারেন যে টাইমলাইন চেঞ্জ না করে যে ছবি আপলোড করা হয় সেটা পরিবর্তন করা যায় কিনা। আচ্ছা, আমরা আরও শুনবো বিসিএস পরীক্ষাটা কোন পদ্ধতিতে হচ্ছে এখন, এবং সেটা বিষয়ে আপনাদের আসলে চাকরির বয়সসীমা সেটা নিয়েও প্রশ্ন আছে। ছোট্ট করে যদি 30 সেকেন্ডে আপনার কোনো বক্তব্য থেকে থাকে এই বিষয়টা নিয়ে, তারপরে আমাদের বিরতিতে। ধন্যবাদ। আমি যদি এই প্রশ্ন ফাঁসের বিষয়টা বলি, আমি একজন প্রার্থী, চাকরি প্রার্থী, জব পাওয়ার জন্য ট্রাই করছি। তো আসলে আমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের উপর আস্থা রাখতে চাই, কিন্তু সাম্প্রতিক সময়ের যে অভিযোগ বা অ্যালিগেশন কমিশনের বিরুদ্ধে আসছে, বিশেষ করে কোয়েশ্চেন ফাঁস এবং আদার্স কিছু ইস্যু আছে, আমাদের কিন্তু আস্থা রাখতে পারছি না। যার কারণে দেখবেন পিএইচসির সামনে ঘন ঘন আন্দোলন হচ্ছে প্রার্থীরা। আর বিশেষ করে কোয়েশ্চেন ফাঁসের বিষয়ে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে, আমাদের চাকরি প্রার্থী যারা মনে করে সেটা কমপ্লিট না। কারণ যে বেসরকারি টিভি চ্যানেল বা টেলিভিশন চ্যানেল তারা যে এই প্রতিবেদনটা প্রকাশ করলো যে কোয়েশ্চেন ফাঁস হয়েছে, এই কমিটিতে তাদের এখানে স্টেক হোল্ডার তারা হিসেবে তাদের থাকা দরকার ছিল, এবং সিআইডি আমাদের তো সরকারের একটা গোয়েন্দা সংস্থা, তারা এটা ইনভেস্টিগেশন করছিল, তাদেরকে রাখা উচিত ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা আমরা দাবি করে আসছি, এবং সরকারের বিভিন্ন মহলে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছি যে এটা একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা দরকার, যার মাধ্যমে যাদেরকে এতদিন মানে ইনক্লুড করা হয়নি তাদেরকে ইনক্লুড করা হবে, এবং দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসবে, এবং যে পরীক্ষাগুলোর বিষয়ে এই অভিযোগগুলো আসছে সেগুলোর ব্যাপারে একটা যৌক্তিক সমাধানে চলে আসবে, যাতে ভবিষ্যতে আমাদের চাকরি প্রার্থীরা এই যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, এই আস্থাহীনতা যাতে তৈরি না হয়। জি, আপনার ক্যাডার নন ক্যাডার নিয়ে বেশ কিছু অভিযোগের কথা আমরা শুনছিলাম, এবং চাকরির সীমা বয়সসীমা 35-এর বিষয় নিয়েও আমরা কথা বলতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতির পর এই আলোচনায় আবার ফিরব। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক আপনারা দেখছেন চ্যানেল 24-এর পর্দায়। আমরা আজকে আলোচনা করছিলাম পিএসসির পরিস্থিতি নিয়ে, পাবলিক সার্ভিস কমিশনের পরিস্থিতি বলতে চাকরি প্রার্থীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর একটি দাবি, তা নিয়ে অনেক দিন ধরে মাঠে এই চাকরি প্রার্থীরা, তাদের একজন প্রতিনিধিও আমাদের সাথে রয়েছেন। আমি একটু আপনার বক্তব্য শুনতে চাই এই বিষয়ে নিয়ে, যে আপনারা কেন 35 পর্যন্ত রাখতে চান? 35 বছর বয়স, কোন বয়সে গিয়ে স্টাবলিশ হবে, কোন বয়সে গিয়ে সে ট্রেনিং পাবে, তারপরে গিয়ে সে কোন বয়সে বিয়ের বয়স হবে তার,
তারপরে অনেক ধরনের প্রশ্ন আসে আসলে এই বিষয় নিয়ে আপনারা একটু যদি জাস্টিফিকেশন দেন আপনারা। আমি আমার যদি এখানে মতামত দিতে চাই সেক্ষেত্রে আসলে এটা যদি আপনি এজটাকে না বাড়ান, ধরেন আমি 30ই রাখবো, এটাতেই রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ক্যারিকুলাম আছে ইউনিভার্সিটির এটাতে ব্যাপক একটা রিফরমেশন দরকার। আর এটা আমি কেন চাচ্ছি আমরা যে এটা 35 করা হোক, বিশেষ করে কোভিড সিচুয়েশন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের পলিটিক্যাল বিভিন্ন টার্মোয়েল কন্ডিশনের কারণে লম্বা একটা সময় প্রার্থীদের চলে গিয়েছে, যার মধ্যে অনেক সার্কুলার হয়নি বা সার্কুলার হয়েছিল বাট পরীক্ষা হয়নি, এর মধ্যে অনেকের বয়স চলে গেছে। এই সব কিছু বিবেচনা করে আমি মনে করি যে বয়সটা বাড়ানো দরকার। আর একটা কারণে এটি কি অল্প সময়ের জন্য বাড়ানো দরকার, যেহেতু কোভিড সিচুয়েশনে একরকমের অস্বস্তিকর অবস্থা ছিল? এখন মানুষের যে লাইফ এক্সপেক্টেন্সি যেটা আছে, মানে এখন গড়ায় তো প্রায় 72+ হয়ে গিয়েছে, প্রায় আজ থেকে 33 বছর আগে আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমাটা বাড়ানো হয়েছিল। আপনারা তো প্রবেশের বয়সসীমার কথা বলছেন, তাহলে রিটায়ারমেন্টের বয়সসীমা তখন কি আরো বাড়াইতে হবে? অবভিয়াসলি এটার সাথে অ্যাডজাস্ট করে হতে পারে কিছুটা, আচ্ছা কিছুটা হতে পারে। এখন 59 যেহেতু এটা অবসরের বয়সসীমা, এটা কিছুটা বাড়তে পারে। বাদবাকি চাকরিতে প্রবেশের বয়সসীমা যেটা আছে, যেটা গ্রাউন্ডে এখন সবচেয়ে দামি, তার স্থায়ীভাবে 35 চাচ্ছে। তো যদি এটা করা হয় তাহলে যেটা হবে যে অনেকে যেটা দেখা যাচ্ছে সরকারি চাকরি একটা টার্গেট করে ফেলছে, সে মনে করছে আমি 25 বা 26 ইয়ারে আমার গ্রাজুয়েশন সব কিছু কমপ্লিট, মাঝখানে আমার উইন্ডো হলো 4 ইয়ার্স। তো সে চিন্তা করে যে না আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমি সরকারি চাকরির জন্য পড়ালেখা করব, সে একাডেমিকটাকে কিন্তু ইগনোর করছে। আমি মনে করি এটা হওয়া উচিত না। তো যদি উইন্ডোটা বড় থাকে তখন মানুষের সামনে অনেকগুলো অপশন থাকে যে আমি একাডেমিটা রেজাল্টটা ভালো করব, আদার্স কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করব, পাশাপাশি আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করব। যদি উইন্ডোটা বড় হয়, এই উইন্ডোটা ছোট হওয়ার কারণে দেখবেন যে ইউনিভার্সিটির টিচার যারা আছে ওনারা কিন্তু বলে যে ছেলেরা এখন MP3 পড়ে, গাইড বই পড়ে, ক্লাসে আমাদের ক্লাসে আমরা লেকচার দিই, ওরা MP3 পড়ে। ওই যে উইন্ডোটা, এটা যদি বড় হয় তখন আমাদের সব ধরনের অ্যাক্টিভিটিসে নিজেদেরকে ইনভলভ করাটা সহজ হয়ে যাবে। আমরা এই বিষয়ে একটু ছোট ছোট করে মতামত নিয়ে নিতে চাই। ডক্টর আবুল কাশেম স্যার, আপনি যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া কিরকম? শুনেন, আপনার যে পয়েন্টটা, বিষয়টা, এখানে চাকরিতে বয়স সীমা 35, এটার সাথে আমি একমত। আমি মনে করি যে 35 হোক বা কম বেশি যাই কিছু, 35 হলেও এমন কোনো কিছু, কিন্তু চাকরিতে বয়সের চাইতে সবচাইতে বেশি হলো আমার কাছে মনে হয় যে আমরা আসলেই যে সিস্টেমটাতে আসি, এই সিস্টেমটা থেকে আমরা কি মুক্তি পাবো? আমাদের যে বিষয়টা, কেন আমরা এমন সার্ভিসটার জন্য চাই, ডাক্তার ইঞ্জিনিয়াররা পর্যন্ত ডাক্তারি বাদ দিয়ে, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে তারা BCS এর একটা পার্টিকুলার ক্যাডার বা দুটা পার্টিকুলার ক্যাডার নিয়ে তাদের জীবনের স্বপ্ন দেখতে চায়। এটা কি আমরা কি তাদেরকে কি, আমি কি মনে করি যে আমরা এখনো শুধুমাত্র 28টা বা 27টা ক্যাডার আছে বা 29টা ক্যাডার আছে, কয়টা ক্যাডার আছে, এর মধ্যে প্রত্যেকটা ক্যাডারের মধ্যে কি ইউনিফর্মিটি কি আছে? আমরা ইউনিফাইড ইন্টিগ্রেটেড সিঙ্গেল ক্লাস গ্রেডিং স্ট্রাকচার যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারতাম, যেটা সেই 1973-তে প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীর নেতৃত্বে হয়েছিল, তাহলে কিন্তু এরকমটা হতো না। এখন আপনি দেখেন আপনার কয়টা সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস XYZ আছে, কিন্তু এর মধ্যে কয়েকটা মাত্র হাতে গোনা কয়টা আছে এলিট ক্যাডার। তারা ওনারা হলেন ব্রাহ্মণ, অন্যরা কিন্তু অধিকাংশই কিন্তু উইথ রেসপেক্ট আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়ার আলোকে আমি বলতেছি, অন্যরা কিন্তু ব্রাহ্মণ নয়। এই যে আমরা এমনভাবে করেছি যে কয়েকটা সার্ভিসকে এত আকর্ষণ করার পরে, যার জন্য দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বা ছাত্রী ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ারটা কোনো রকমের সে ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, তারপর তারা গ্রুপ করে কোচিং শুরু করে দিয়েছে, নিজেদের মধ্যে ডিসকাশন, কারণ তার টার্গেট BCS এ কোয়ালিফাই করতে হবে এবং ওই সার্ভিসটা পেতে হবে। এই যে সার্ভিসের একটা পার্টিকুলার বা দুটা পার্টিকুলার সার্ভিসের জন্য আকর্ষণ, কিন্তু সেটার কারণেই তাদের মধ্যে এই কম্পিটিশনটা হচ্ছে অন্যতম একটা কারণ। হ্যাঁ, প্রশ্ন যেমন আপনি মনে করেন, একটু আগে আমরা আলাপ করতেছিলাম প্রশ্ন পাস করার স্কোপ তখনও হয় যখন প্রশ্ন পাস করার জন্য, প্রশ্ন পাওয়ার জন্য, পাস করা প্রশ্ন পাওয়ার জন্য বাজারে চাহিদা থাকে। যদি চাহিদা না থাকে তাহলে হতো না। এখন এই চাহিদাটা কেন হচ্ছে, এর পিছনে অন্যতম কারণটা তো আমি মনে করি যে সার্ভিসের মধ্যে আপনার, আমি এডুকেশন ক্যাডারে গেলাম, আমার বন্ধু অন্য একটা ক্যাডারে গেল,
10 বছর পরে 20 বছর পরে দেখা গেল আমার এই সহকর্মী বিশ্ববিদ্যালয়ে আমার সাথে হয়তোবা কলেজের ক্লাসমেট হিসেবে অত ভালো ছিল না, সে হয়তোবা দেখা গেল যে আমি যে কলেজে শিক্ষকতা করতেছি তিনি আল্লাহ রহমতে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, তিনি আমার এই ক্লাসমেট হয়তোবা ছাত্র হিসেবে আমার পিছনেই ছিল। তো এই যে সার্ভিসের মধ্যে যে ডিসক্রিমিনেশন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি দূর না করতে পারবেন ততক্ষণ কিন্তু আসলেই যে ইয়েটা আসবেন। আর আপনি যে একটু আগে আমরা শুনতেছিলাম অনলাইনে বা অফলাইনে যে আমাদের যে এক্সামিনেশন সিস্টেম, এই এক্সামিনেশন সিস্টেমে আমার তো মনে হয় আমি যে 3 বছর 3.5 বছর পাবলিক সার্ভিস কমিশন থেকে এবং সর্বসাকুল্যে 40-42 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আমার পরামর্শ থাকতো যারা বিসিএস দিতে চায় তাদেরকে বলতাম যাও বাবা বাড়িতে যেয়ে তোমার বাগনি যদি থাকে মেট্রিক ইন্টারমিডিয়েটে পড়ে তাদেরকে পড়াও, তাহলে তোমার যে মেট্রিক ইন্টারমিডিয়েটের নলেজটা রিসার্ফলিং হবে, রিভাইটালাইজ হবে এবং তুমি দেখবা যে সেখানে ভালো করছো। কারণ আপনি খেয়াল করে দেখেন, একটু আগে আমরা শুনতেছিলাম ইংলিশে 100 মার্কের কথা বা ওই ধরনের পরীক্ষার কথা, যখন 1600 ছিল, পরবর্তীতে এখন তো 900 মার্কের রিটার্ন পরীক্ষা, 200 প্রিলিমিনারি আর 200 ভাইভা, মোট 1300। কিন্তু আপনার দেখা যাবে এখনো ইংলিশ পরীক্ষার পরে ক্যান্ডিডেটের সংখ্যা কমা শুরু করে। কারণটা কি? ইংরেজিতে সে বুঝতে পারে যে একটু আগে যে বলা হলো যে ক্লাস মার্ক যেটা সেটা তার থাকবে না, তার বাকি পরীক্ষা দিয়ে অতএব তার লাভ হবে না। তা আমার কাছে মনে হয় সর্বসাকুল্যে আমাদের মেথড অফ এক্সামিনেশন সিস্টেম থেকে শুরু করে প্রিলিমিনারিতে একসময় সিলেবাস ছিল, আমার যতটুকু খেয়াল না, কিন্তু স্যার কিন্তু আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে আপনি যে বললেন যে 9-10 পড়াও, মেট্রিকের ছাত্রদের পড়াও, তাহলে হয়ে যাবে। এখন 9-10 বই পড়ে যদি বিসিএস এর প্রিলিমিনারি রাষ্ট্র দ্বারা চালাবে, সেই জায়গায় যদি মেধা যাচাইয়ের প্রক্রিয়া যদি এইভাবে হয়, আমি তো সেই কারণেই বলছি এই যে পরীক্ষা পদ্ধতি যেটা আছে, যেটা আমরা সহজ থেকে সহজতর করতে যাচ্ছি, এবং সেখানে একজন ছাত্র বা ছাত্রী, একজন যিনি ভবিষ্যতের প্রশাসক হবেন, ভবিষ্যতে যিনি দেশের কর্ণধার হবেন, তার যদি উপস্থিত বুদ্ধি থেকে শুরু করে উপস্থিত বক্তৃতা, তার যদি সিচুয়েশন ট্যাকেল করার, আপনার শুধুমাত্র একজন ছাত্র বা ছাত্রী মেধায় লিখিত পরীক্ষা বা জ্ঞানের দিক দিয়ে সে মেধাবী যেমন হতে হবে, তাকে অন্যান্য ক্ষেত্রেও বুৎপত্তি সম্পন্ন থাকতে হবে। সেটা না হলে কিছু সার্ভিসেস, যার জন্য আমি মনে করি আমাদের সার্ভিসটাকে টোটাল যে বর্তমান যে সার্ভিসটা আছে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা উচিত। বিসিএস এডুকেশন, বিসিএস টেকনিক্যাল, এর জন্য 900 বা 1100 নম্বর রিটেন পরীক্ষার দরকার নেই। আপনি কেমিস্ট্রি ছাত্র, কেমিস্ট্রিতে পড়ালেখা করে তার যদি টার্গেট হয় কেমিস্ট্রি লেকচারার হওয়া, তাহলে তার 900 নম্বর রিটেন পরীক্ষা কেন নিচ্ছেন আপনি আমাকে বলেন? তার ইউনিভার্সিটি, আমাদের পাবলিক এডুকেশন এক্সামিনেশন এখন অনেকটা গ্রহণযোগ্য, আগের মতো বই খুলে নকল করে পরীক্ষা হয় না, এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও গ্রহণযোগ্যতা এসেছে। তাহলে আমি তো মনে করি যে এডুকেশন ক্যাডারের জন্য লিখিত পরীক্ষার এটল কি দরকার আছে? আর ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য, আপনি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য, পাবলিক ওয়ার্কসের জন্য, টিএনটির জন্য আপনার কি লিখিত পরীক্ষা খুব ম্যাটার করে? বা অ্যাসিস্ট্যান্ট সার্জন বা মেডিকেল অফিসারের জন্য তা কি দরকার আছে? আমি মনে করি যে মেইন স্ট্রিম সার্ভিস যে কয়টা আছে হাতে গোনা, আমি স্পষ্টভাবে বলি, পুলিশ সার্ভিস বলেন, এডুকেশন, পুলিশ সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, ইনকাম ট্যাক্স, কাস্টমস বা ফরেন সার্ভিস, এই ধরনের 5-6টা সার্ভিস মেইন স্ট্রিম সার্ভিস। হ্যাঁ, এখানে যত রকমের যাচাই বাছাই আপনার একবারে কম্প্রিহেন্সিভ এক্সামিনেশন নেন, আর বাকিগুলোর ক্ষেত্রে আপনাকে হয়তো বা কম্প্রোমাইজ করে, কারণ তাহলে আপনি দেখবেন যে আপনার সময়ও কমবে এবং এটা হবে। আমি মনে করি পাবলিক সার্ভিস কমিশন যদি ভবিষ্যতে রিস্ট্রাকচার্ড হয়, তাহলে হয়তো বা পাবলিক সার্ভিস কমিশনের উচিত হবে বিসিএস এডুকেশনের জন্য আলাদা একটা বোর্ড করে, ওটা অ্যাডভার্টাইজমেন্ট করে, ওখানে সেটা পরীক্ষা পদ্ধতি একরকম হবে, বিসিএস টেকনিক্যালের জন্য একরকম হবে, আর বিসিএস এই যে একটু আগে আমি বললাম জেনারেল যে মেইন স্ট্রিম কটা সার্ভিস, এদের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা নয়, তাদের 200 নম্বরের ভাইভা নয়, এরপরও আমি কিন্তু তাদেরকে সার্ভিসে পাঠাবো। তারপর তাদেরকে প্রায় আমরা আসবো আবার স্যার আসবো। জনাব আবু আলম শহীদ খান, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন যে 35 বয়সসীমা 35 হলে কি অসুবিধা রাষ্ট্রের? কিন্তু আমাকে কি অসুবিধা জিজ্ঞেস করতেছেন,
কি সুবিধা এটাও জিজ্ঞেস করতে পারতেন। রাইট। রাষ্ট্রের তো কোনো অসুবিধা নেই, রাষ্ট্রের কিছুদিন না, কারণ জিজ্ঞেস করার কারণ হচ্ছে এটা নিয়ে, এই আন্দোলন নিয়ে অনেক দিন ধরে অনেক ছাত্ররা মাঠে অনেক দিন ধরে, এবং যেই জাস্টিফিকেশনটা তারা দিলেন যে কোভিডের কারণে হোক, বিভিন্ন সময় এই গত কয়েক বছরে অনেক রকমের অস্বস্তি তৈরি হয়েছে, যেই কারণে অনেকেই পরীক্ষা দিতে পারে না সময় মতো। সো তারা এটা সাময়িক হোক আর দীর্ঘমেয়াদী হোক, এটা অসুবিধা কি রাষ্ট্রের বা সুবিধাই বা কি? না না, রাষ্ট্রের কোনো অসুবিধা নেই। এটা 30 কেন 35, 40, 50, 45, 60ও করতে পারে, কোনো অসুবিধা নেই। রাষ্ট্র যেমন খুশি তেমন করতে পারে। আপনি মেধাবী মানুষ, আপনাকে যে কোনো সময় যে কোনো পদে আপনি পরীক্ষা দেবেন, ওপেন করে দিতে পারে রাষ্ট্র। জি। অসুবিধা হলো তাদের, যাদের বয়স বেড়ে যাচ্ছে তাদের অসুবিধা, তাদেরকে একটা অসুবিধা হবে, এটা তাদেরকে চিন্তা করতে হবে। রাষ্ট্রের কোনো অসুবিধা নেই, রাষ্ট্র পরীক্ষা নেবে। আপনার একবার তো রাষ্ট্র পরীক্ষা নিয়েছিল, 50 বছর পর্যন্ত বয়স সীমা দেওয়া হয়েছিল না? এটা আমরা সবাই জানি, যারা আছেন সবাই জানেন, আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, যারা আন্দোলন করবে তারা জানেন কিনা আমি জানি না। রাষ্ট্র তো একবার করেছিল আর কি, এবং সেই লোকগুলোকে আমরা চাকরিতে দেখেছি। তো যাদের বয়স বাড়লে অসুবিধা কি? আপনার ধরেন ইন্ডিয়াতে কিন্তু বয়স আছে বড় 35-45 পর্যন্ত আছে, অনেক দেশে আছে, এবং তারা তো যারা মেধাবী মানুষ তারা তো বলছে এটা ওপেন করে দিতে হবে। আমাদের অভিজ্ঞতা হলো, মানে স্ট্যাটিস্টিক্স কি বলে, প্রশ্ন ফাঁক উন্মুক্তমুখ এগুলো তো আছে, স্ট্যাটিস্টিক্স বলে এখন যে 29 বছর পর্যন্ত বয়স আছে সেখানে যারা পরীক্ষা দেন 100-র মধ্যে 10% ওই 28-29 বয়সের আসে না। কারা আসে? ওই যে 24, 25, 26, 27। কেন আসে? তারা তো লেখাপড়ার মধ্যে আছে। আপনি যখন একটা লেখাপড়ার বৃত্ত থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে যে ভালো করা আপনার জন্য কঠিন হবে, কারো কারোর জন্য কঠিন নাও হতে পারে। এটা হলো একটা অসুবিধা, সেটা আপনার বিষয়ে। আপনি যে 35 বছরের পরীক্ষা দেন আর 40 বছরে দেন, অ্যাকচুয়ালি 35 বছর হলে আপনি 37-38 বছরের আগে চাকরিতে জয়েন করতে পারবেন না। 35 যদি বয়স সীমা হয় তাহলে আপনার প্রিলিমিনারির জন্য 1 বছর চলে যাবে, তারপরে রিটেন হবে, তারপরে ভাইভা হবে, মোটামুটি 2 বছর সময় লেগে যায় যদি খুবই টান উত্তেজনার মধ্যে সবকিছু করা হয়, ফুটবলের মতো আর কি, যে কোনো টাইম মিস করা যাবে না। তখন আপনি যে 38 বছর বয়সে বা 37 বছরের শেষে যে চাকরিতে জয়েন করতে পারবেন, তখন আপনার একটা পেনশন বিধি আবার পরিবর্তন করতে হবে। 25 ইয়ার্স পেনশন ফুল চাকরি না হলে আপনি ফুল পেনশন পাবেন না, তো 25 ইয়ার্স আপনাকে অ্যাড করতে হবে। তাহলে আপনি যদি 38 বছরের চাকরিতে জয়েন করেন, আপনাকে ফুল পেনশন পাইতে হলে তখন আপনি 65 বছর পর্যন্ত মোটামুটি আপনাকে চাকরি করতে হবে। আপনি 10 বছরে পেনশন পেতে পারেন, সেটা হলো ইনভ্যালিড পেনশন। আপনি 15 বছরে পার্ট পেনশন পেতে পারেন, 20 বছরও পেতে পারেন, বাট 25 বছর হচ্ছে আমাদের 100% পেনশন পাওয়ার যোগ্যতা। তো ওখানে চাকরিটা করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি বিসিএস অ্যাডমিন অ্যাসোসিয়েশনের একটা স্টেটমেন্ট দেখলাম, এটার সাথে তাদের কিন্তু কোনো যোগসূত্র নাই। মানে চাকরির বয়স 35 হবে না হবে, ওনারা চাকরিতে আছেন, ওই অ্যাসোসিয়েশনের তো এটার কোনো যোগসূত্র নাই। ওনারা খুব সুন্দর করে এটাকে সাপোর্ট করেছেন। আমি ওই ক্যাডারের একজন মানে প্রাক্তন গণকর্মচারী, তো ওনারা খুব সাপোর্ট করলেন। তো আমার কাছে মনে হলো, আরে হঠাৎ করে এদের সাপোর্ট কেন, ওনারা নাগরিক দায়িত্ব পালন করতে যাচ্ছেন কেন? তখন ওর পরের অংশটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা খুবই ভালো জিনিস। যে পরের অংশটা হচ্ছে চাকরির রিটায়ারমেন্টের বয়সীমা 65%। তাহলে ওটা যখন 65 হবে, 35 আর 65, তখন আপনি চিন্তা করেন এখন 59 বছরে আপনি রিটায়ার করবেন, তখন 6 বছর বেড়ে যাবে রিটায়ারমেন্ট এজ। তাহলে 6 বছর সব জায়গায় থেমে থাকতে হবে, কোনো অসুবিধা নেই, থেমে থাকেন, আপনি থেমে থাকবেন, আপনি পরবর্তীতে 6 বছর পাচ্ছেন। তো এইভাবে দেখা যাবে তখন রিক্রুটমেন্টে আপনি 6 বছর কিভাবে মেকআপ করবেন। দেয়ার আর মেনি কোশ্চেন, এগুলো নিয়ে অনেক বড় ডিবেট হওয়ার দরকার, আলোচনা হওয়া দরকার। বাট ওই যে আমি মনে করি যে 35-40 যাই পারেন করেন, অসুবিধা কি, করে একটু দেখেন আপনারা। এটা হলো যে মানে এইভাবে তো হবে না, আপনাদেরকে অনেক আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। যে আমার আগের বক্তা তো খুব সুন্দরভাবে বলছেন যে ওয়াই আমাদের ছেলে মেয়েরা, আমাদের শিক্ষার্থীরা, ওরা আমাদের ছেলের সমান। এখন আমার বাচ্চার বয়স ওদের চেয়ে বেশি, 35-এর পরে আমার 2 বাচ্চার বয়স, তো ওরা তো আর পরীক্ষা দিতে আসবে না। তো আমাদের ছেলে মেয়েরা যে পরীক্ষা দিবে, ফার্স্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকে পাবলিক লাইব্রেরিতে লাইন, বিশাল লাইন। একবার মনে হলো যে কি ব্যাপার, এখানে অনেক লেখাপড়া। ওই সময় তো আমরা পাবলিক লাইব্রেরিতে যেতাম না। দেখা গেলো যে প্রত্যেকের ব্যাগ রাখ, কি রে ভাই এখানে ব্যাগ কেন, বা আমরা পড়বো ভিতরে দিয়ে কি পড়ে, কোনো বই পড়ে না তো, গাইড বই পড়ে। একটু আগে আমরা গাইড বই নিয়ে কথা বলছিলাম না, একজন ছাত্র যিনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, যিনি ধরেন অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হয়েছে, কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে, ফিন্যান্সে ভর্তি হয়েছে, ইকোনমিক্সে ভর্তি হয়েছে, তিনি ফার্স্ট ইয়ারের পরে লেখাপড়া বাদ দিয়ে যদি শুধু গাইড বই পড়তে চায়, তাহলে ভাই আপনি বিএ পাস করেন না। আমাদের বিসিএস জেনারেল ক্যাডার, যেটা নিয়ে যে একটু আগে ব্রাহ্মণ বলা হলো, আমার কাছে একটু খারাপ লেগেছে, কারণ আমার কাছে কালি মনে হলো। কারণ এই ব্রাহ্মণ আমরা দেখি ইন্ডিয়াতে, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে আইএস আছে না, এখনো আছে, দে আর দি টপ অফ দি
গ্রুপ, আইপিএস আছে, দে আর দি টপ অফ দি গ্রুপ, সেকেন্ড গ্রুপ আর কি। সো ভারতে কিন্তু সিভিল সার্ভিস আছে এবং সিভিল সার্ভিস ওয়ার্ক করতেছে। আমরা এখানে হঠাৎ করে অন্য ক্যাডারের মানুষ অন্য সার্ভিসে ভাগ্যক্রমে চলে গেছে। আমি ভাগ্যক্রমে হয়তো একটা অ্যাডমিন ক্যাডার পেলাম, আমার দুর্ভাগ্য এমন হইতে পারে আমি নন ক্যাডার পাবো, আমার দুর্ভাগ্য এমন হইতে পারে আমার কেরানির চাকরিও জুটবে না। ঢাকা ইউনিভার্সিটি কি প্রডিউস করে? ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর 20,000 গ্রাজুয়েট প্রডিউস করে, গ্রাজুয়েট এবং মাস্টার্স। 10,000 গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট এবং 10,000 মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি প্রডিউস করে। আর চাকরি হলো সব মিলা, ওই যে একটু আগে বলা হলো না যে এই যে শিক্ষক ক্যাডারে আছে, ইঞ্জিনিয়ারিং ক্যাডার আছে, ডাক্তার ক্যাডার আছে, সব মিলে 2,000-এর নিচে। আর ওইসব ক্যাডার, ওই যে 6-7টা ক্যাডার, তার মধ্যে 2-1টা ক্যাডার খুবই লবণীয় তাদের নানান কারণে, তো সেই কারণে ওখানে আছে 600-700। আর আপনি ঢাকা ইউনিভার্সিটি প্রডিউস করলো 20,000 গ্রাজুয়েট। পাবলিক ইউনিভার্সিটি দেশে কয়টা আছে আপনি হিসাব করেন? 50। তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি আরো 120টা আছে। সব প্রত্যেক কলেজে আমরা মোটামুটি অনার্স গ্রাজুয়েশন এমনকি মাস্টার্সও খুলে দিয়েছি। আপনি না এত কিছু করার পরও পিএসসি মেধা যাচাই করে আসলে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে যাচাই করে নিতে পারে সঠিক মানুষটাকে। যাচাই তো হবে, যাচাই তো পরীক্ষা দিয়ে হবে। আপনি এখন বলছেন যে যে পদ্ধতিতে হয় হবে কিনা, ভাই আমি তো ইন্টারমিডিয়েটের জ্ঞান দিয়ে এখনো চালাচ্ছি, দেশটাতে চলতেছে তো আমাদের ইন্টারমিডিয়েট জ্ঞান দিয়ে। পরে একটা মাস্টার করছিলাম জার্নালিজমে, পরে তো আপনাদের মতো জার্নালিস্ট হতে পারলাম না। তো রাষ্ট্র চালানোর জন্য শুধুমাত্র তো এই একাডেমিক যে বিএ পাস সেটাই তো যথেষ্ট নয়, তারপরে তাদেরকে ট্রেন করতে হবে। তারা প্রতি বছর 2 বছরে নতুন করে ট্রেন হবেন, ট্রেন করা হয়। হ্যাঁ, পুলিশে যে চাকরি করে তাকে ঘোড়াও করতে হয়, গুলি করতে হয়। তার আপনি পুলিশ একাডেমি, বাংলাদেশের যে আমাদের যে পুলিশ একাডেমি আছে সারদাতে, এটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একাডেমি, সেখানে তাদের 1 বছরের ট্রেনিং হয়। আপনার মিলিটারি একাডেমিতে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা জয়েন করে আইএসসি বা এইচএসসি, তারপরে তারা মেজর জেনারেল হয়, সেনাবাহিনী প্রধান হয়। তো চালাচ্ছে না তারা। সুতরাং আপনারা এইভাবে আলাপ করলে হয় কি একটু অসুবিধা হয়, বোঝা যায় না। তাতে মনে হয় কি যে ও রাষ্ট্র যারা চালায় তারা সব ইন্টারমিডিয়েট জ্ঞান নিয়ে চালাচ্ছে। এটা ঠিক না। আর যারা চালানোর মতো উপযুক্ত আছে, যাদের উপযুক্ততা আছে, দক্ষতা, মেধা আছে, তাদের সাথে আপনারা কথা বলেন, বসেন, চলেন, কথা বলি। আমি তো জের সাথে কথা বলতে চাই, আসেন আমরা কথা বলি যে ওনারা কি, আমি তো বুমার্স প্রজন্মের মানুষ, তাই না? আমি তো টরে টক্কা থেকে আমি এখন এই যে সেলফোন দেখছি, আমার দেখাতে তো অনেক বড় ক্যানভাসে দেখা হয়েছে। আমরাও লেখাপড়া করতে গেছি, পড়েছি, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, ইউনিভার্সিটি পড়ে তারপরে পরীক্ষা দিয়ে আমরা। আমরা আবার আসবো জনাব মোহাম্মদ ওয়াসিম জব্বার, আপনার মতামত শুনি এই চাকরির বয়সসীমা নিয়ে। আসলে মূল জায়গাটা আমাদেরকে হাত দিতে হবে। আমাদের যে বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, সেখানে যদি আমি সঠিক সময় পাশ করতে পারতাম, আমার অনার্সের জন্য আমার এখন 3 বছর 4 বছর না, এখন কি খুব হেরফের হয়? এখনো আপনার সেশন জট আছে বিভিন্ন কারণে। আগের ওই পর্যায়ে কি আছে, একেবারে সিভিয়ার পর্যায়ে না হইলেও সেটা 5-6 বছর লাগছে, মাস্টার্সে 1 বছর বেশি লাগছে। সব মিলিয়ে এখন আমি মাস্টার্স করে বা অনার্স করে বেরোতে আমার সময়টা লাগছে। আমরা যদি ওই জায়গাটায় যদি আমরা আগের জায়গায় ফিরে যেতে পারতাম, তাহলে আপনার বয়সের বিষয়টি এত বেশি বড় ইস্যু হতো না। এর ফাঁকে কিছু অস্বস্তিকর পরিস্থিতি আসার কারণে একটা সঙ্গত দাবি উঠেছে যে বয়স 30 এবং 32। আমাদের এখন এক্সিস্টিং যে আইন আছে সেই আইনে বলা আছে 30 এবং কারো জন্য 32, তাই না? এখন এটার জন্য সরকার একটা 1 সদস্য বিশিষ্ট কমিশন করেছে, সেখানে আমাদের মাননীয় জনপ্রশাসন সচিবও আছেন, আব্দুল মুহিত স্যারের অধীনে আছে, ওনারা বিষয়টা বিবেচনা করছেন। সুতরাং আমার বিষয়টা হলো এরকম, আমি মনে করি এটা 32-33 করা যেতে পারে। বা স্যার যেটা আবু আলম সৈয়দ স্যার যেটা বললেন, এটা অনেক জায়গাতে ওপেনই আছে। আপনি ওপেন পরীক্ষা দিবেন, আপনি যদি মনে করেন আপনি মেধাবী, আপনি 40 বছরে চাকরিতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কিছুটা অ্যাডজাস্টমেন্ট তো, যেমন স্যার 83 সালে যখন নিয়েছিল 50 বছরও জয়েন করেছে, ওনার কিন্তু পেনশন পেতে কোনো সমস্যা হয়নি। উনি হয়তো ফুল পেনশন মানে পার্ট পেনশন পেয়েছেন, তো উনি যত বছর সার্ভিস দিয়েছেন তত বছর পেনশন পাবেন, সেটা কোনো ইস্যু নয়। আরেকটা জায়গা হলো যে আমাদের প্রতি বছরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে গ্র্যাজুয়েট এবং মাস্টার্স লেভেলের প্রায় 16 লক্ষ, শ্রমবাজারে প্রায় 16 লক্ষ নতুন শ্রম যুক্ত হয়। তাহলে এরা কোথায় যাবে? আপনি যদি এখন আবার এটাকে 59 থেকে 65-তে নিয়ে যান, তাহলে 6 বছর বেড়ে গেল। তাহলে এই 6 বছরে 6-16 96 লক্ষ।
ইটস অ্যাবাউট 1 crore। আপনি এদের শ্রমবাজারটা কোথায়? এদের শ্রম, তাহলে আপনি বাড়াতে পারবেন বয়সসীমা এন্ট্রি লেভেলে, কিন্তু আপনি অবসরের বয়সসীমা বাড়াবেন কিনা এটা নিয়ে একটা মোটামুটি আমার মনে হয় ভালো ডিবেট হওয়া দরকার। এটা একটা বড় সিদ্ধান্ত। আপনি ছোট করে এই বিষয়ে শুনলেন, তো আপনার মতামত কি? আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, 35 হলে ভালো, যদি না হয় প্রভিশনাল, অন্ততপক্ষে যে লস অ্যান্ড ড্যামেজ যেটাকে বলে এটার কথা প্রভিশনাল আগামী 5 বা 10 বছরের জন্য 35 রাখা যেতে পারে, এরপরে 33-এ ফিক্সড হতে পারে, এটা আমার অপিনিয়ন। আর আমি স্যারের সাথে একমত যে অবসরের বয়সসীমার ব্যাপারে এটা ডিবেট হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, অনেক কিছু যাচাই বাছাই করে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা ভাবনা করে এটা ফিক্সড হতে পারে। আচ্ছা, আমরা একটু আসতে চাই পরীক্ষা পদ্ধতি নিয়ে। যদিও সময় খুব কম, পিএসসির যে পরীক্ষা পদ্ধতি, আমরা যে প্রিলিমিনারিতে প্রথমত ওই একটা বড় ডিবেট যে ক্লাস 8, 9, 10-এর ওই প্রশ্ন যারা মুখস্থ করে আসতে পারে তারাই শুধুমাত্র প্রিলিমিনারিতে টেকে। এর পরের বড় প্রশ্ন হচ্ছে যারা লিখিত পরীক্ষায় টেকে, 900 মার্কসের পরীক্ষা, মোটামুটি দেখা যায় যে ওই গাইডলাইন, একই গাইডলাইন পড়ে এবং একই পত্রপত্রিকা পড়ে, সুতরাং একই নাম্বার, খুব কম হেরফের হয়। বড় প্রশ্নের জায়গা হইল যে এইখানে 900 মার্কস আর 200 মার্কস একা রাখা হয় হচ্ছে যারা ভাইবাতে বসে, এবং এই ভাইবাতে যারা বসে তাদেরকে কেউ 80 পায়, কেউ 180 পেয়ে যায়, ফারাকটা বিরাট। তো এই জায়গাটা, এটা কি আসলে প্রকৃত মেধা যাচাই হয়? আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, জনাব অধ্যাপক আবুল কাশেম মজুমদার। জি, এই পয়েন্টটাই আমি বোধহয় আবু আলম শহীদ সাহেব যদি খেয়াল করেন, আমিও ছিলাম, আমি এই ভাইবার নেতা নিয়েই কথাটা বলেছিলাম যে আপনাদের এই চ্যানেল 24-এর একটা প্রোগ্রামে। তা আমার অভিজ্ঞতাতে বলা হয়, সাধারণত আপনি যদি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টে অনার্স পর্যায়ে বা মাস্টার্স পর্যায়ে ফার্স্ট যে ছেলেটা হচ্ছে, অথবা তার সাথে সেম ক্লাস বা 30তম 35তম, এদের মধ্যে কিন্তু গড়ের বেশ কম, কিন্তু খুবই কম, হয়তোবা 78% পেয়ে সে হয়তোবা ফার্স্ট হচ্ছে, আবার 77.7 পেয়ে সে হয়তোবা 13 বা 15তে বা 20-এ যাচ্ছে। তো ঠিক একইভাবে এই যে একটু আগে আপনি বললেন 900 মার্কের যে রিটেন পরীক্ষা, একই রকমের পরীক্ষা পদ্ধতিতে, একই রকমের গাইড বই পড়ে, একইভাবে তারা পড়ালেখা করে, তাদের মধ্যে যে ইয়েটা হয়, যে রিটেনের পরীক্ষার পরে যে রেজাল্টটা হয়, সেখানে যদি আপনি দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় হয়তোবা 1 থেকে রিটেন পরীক্ষায় যে ছেলে বা মেয়ে ফার্স্ট হলো এবং যার পজিশন 500তম হলো, হয়তোবা 8000 বা 9000 রিটেনে কোয়ালিফাই করলো, 1 থেকে 500 জনের মধ্যে এরাই কিন্তু পরবর্তীতে মূল সার্ভিসগুলো পাবে বা 700 পর্যন্ত। তো এখানে দেখা যাচ্ছে যে এদের মধ্যে তফাৎ আমার মনে হয় না কোনোভাবে, আমার অভিজ্ঞতায় 5 থেকে 7%। আমি যদি আপনার কথা অনুসারে, যদি মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আমি যদি দেখি যে 80 ভার্সেস 180, সেটা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে 180 পেয়ে সে হয়তোবা যারা প্রথম দিকে 500 জনের মধ্যে ছিল, 300 জনের মধ্যে ছিল, সে তাদেরকেও সুপারসিড করে যাচ্ছে নাম্বারের দিক দিয়ে, উপরের দিকে টপে চলে যাচ্ছে। এটা গেল একটা থেকে। কিন্তু আপনাকে আমি বলি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে 200 নম্বরের পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এটা কিন্তু কমানোর কথা প্রশ্ন আমি বলছি না। আমি বলছি যারা পরীক্ষাটা নিচ্ছেন তাদের ইন্টিগ্রিটি। পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি 300 মার্কের মৌখিক পরীক্ষা হয়, কিন্তু আপনি এটাই রাখার পক্ষে, 200 মার্কসে রাখার পক্ষে? আমি 200 মার্ক পক্ষে, কিন্তু আপনি যদি টেলিফোন পেয়ে যদি নাম্বার উঠানামা করান, জি, বা আপনি যদি আপনার পছন্দের সেই কাজটা কি হয় না স্যার বাংলাদেশে? সেই লিস্টটা কি বাংলাদেশে আসে না এই ভাইবা বোর্ডগুলোতে, লটারির মাধ্যমে যেখানেই যাক, কোটার মাধ্যমে? আমরা এরকমও দেখেছি কোটার মাধ্যমে যার সিরিয়াল 4000 6000। শেষ করতে দেন। জি, সেই কারণেই সেই 2007 সালে ইউএনডিপির কনসালটেন্ট হিসেবে স্ট্যান্ডিং দ্য ক্যাপাসিটি অফ পাবলিক সার্ভিস কমিশন ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে এই কাশেম মজুমদার একটা রিপোর্ট দিয়েছিল, যেখানে সে বলছিল যে রিটেন পরীক্ষা ভাইবার নাম্বার যত কম হয় ততই ভালো,
কিন্তু পাশাপাশি আপনার এটাও খেয়াল রাখতে হবে যে আপনি একজন ছাত্রের রিটেন পরীক্ষার ভিতরে ভিত্তি করে তারা কিন্তু যাচাই বাছাই করতে পারতেছেন না। একটু আগে আমাদের জার্নাল সিভিল সার্ভেন্ট ছিলেন, বিশেষ অ্যাডমিন ক্যাডারের, লোকাল গভর্নমেন্টের মতো মন্ত্রণালয়ের সেক্রেটারিও ছিলেন, তিনিই বলছেন তাকে 1 ঘন্টার মতো মৌখিক পরীক্ষাতে রাখা হচ্ছে। কারণ 1 ঘন্টাও কিন্তু আমার কাছে মনে হয় ক্ষেত্র বিশেষ যাচাই বাছাই করার জন্য যথেষ্ট না। আচ্ছা করার জন্য আচ্ছা তাকে যাচাই বাছাই করার আচ্ছা জন্য। আমরা শেষের দিকে চলে আসছি। আবু আলম শহীদ খান, আপনি যদি কিছু যুক্ত করতে চান খুব সব সংক্ষেপে। না, আমি কিছুই যুক্ত করতে চাই না, শুধু যেটা ফাইনাল জিনিস সেটা আপনি 200 মার্কের ভাইভা নেন, 300 মার্কের নেন, 900 মার্কের পরীক্ষা নেন, জিনিসটা হলো যে আপনার ইন্টিগ্রিটি আছে কিনা, আপনার আছে কিনা, আপনার মেরুদণ্ড ঠিক আছে কিনা। আপনি একটা কমিশনে যখন আপনি যাবেন তখন আপনার মেরুদণ্ড সোজা করে থাকতে হবে। আপনি কোনো ফোন, ওই যে ফোন কি করে, ফোন স্লিপ বা এসব কি, এসব শুনলেও তো ঘৃণা লাগে, হ্যাঁ, ঘৃণা প্রকাশ করতে ইচ্ছে করে এবং ঘৃণা প্রকাশ করছে যে আপনি পাবলিক সার্ভিস কর্পোরেশনের ভাইভা বোর্ডে থাকবেন, আপনি সেখানে ফোন শুনে মানুষকে নম্বর দিবেন। আপনি তো মার্কেট 300 মার্কের ভাইভা হতে পারে, সেখানে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ভাইভা হতে পারে, কোনো অসুবিধা নেই। আর যারা ভাইভা বোর্ডে থাকবেন তাদের সেই ইন্টিগ্রিটি থাকতে হবে। আমার যে ভাইভার অভিজ্ঞতা 5 জন স্পেশালিস্ট ছিল, 5 স্পেশালিস্ট, এবং এই যে মুহিত চৌধুরী সাহেবের আমার ভাইভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তার নাম বলে ফেললাম, যাকে এখন সবাই মনে করছেন যে তিনি জনপ্রশাসন নিয়ে সংস্কার কমিশনের চেয়ারম্যান হয়েছেন, তিনি আরেকটা চেয়ারম্যান হয়েছেন, তাই না? তো আপনি বুঝেন যে কিরকম ভাইভা বোর্ড ফেস করতে হয়েছে। এখন আপনার ভাইভা বোর্ডে যদি রাজনৈতিক দলীয়করণ হয়ে যায়, দলবাজ থাকে, এবং আপনি যদি ভাইভা বোর্ডে 180 নম্বর দেওয়ার চেষ্টা করেন, ভেরি স্যাড, সেটা আপনি করবেন না। এবং আপনার রিটেন পরীক্ষাও সেরকম ভাবেই হতে হবে। একটা জিনিস বলে শেষ করি যে আপনার ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এরা কেন চাকরি পাবে রে ভাই? ঢাকা ইউনিভার্সিটি হিস্ট্রি ডিপার্টমেন্ট বা সাইকোলজি ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এরা কত মার্কস পায়? 60%, 65% তুলতে তাদের জান বাইরে হয়ে যাবে। মানে অধিকাংশ মানুষ 60 নিচে। আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে আছে তার পরীক্ষার রেজাল্ট কি 90+। সে অ্যাডভান্স ম্যাথস নিবে 98 পাবে, সে কেমিস্ট্রি নিবে 98 পাবে, সে বায়োলজি নিবে 98 পাবে। মেডিকেল কলেজের একই অবস্থা। এটা আসলে এটা লম্বা আলোচনা। আপনি আগেই বলেছেন যে এটা আসলে যে মার্কসের ভিত্তিতে এটা হয়, আমাদের হাতে একেবারেই সময় নাই। আমরা মনে হয় এইটা নিয়ে আরেকদিন একটা এই ইভালুয়েশন নিয়ে, এই মার্কিং নিয়ে আমরা আরেকটা এপিসোড করতে চাই। আমরা দুঃখ প্রকাশ করছি যে এটা নিয়ে না, আমাদের হাতে সময় নাই। আপনি যদি জাস্ট 30 সেকেন্ডে বলি, 30 সেকেন্ড, সেটা হলো আমরা জনশ্রুতি আছে এবং আমরা নিজেও শুনেছি, এই বিগত সরকার আমলে বলা হচ্ছে তোমরা শুধু রিটেনে পাস করে আসো, ভাইবে আমরা দেখব। এরপরেও যদি আপনি বলেন এই পিএসসির উপর আমাদের আস্থা রাখতে হবে এবং এই পিএসসির ইন্টিগ্রিটি আছে, সেটা জনগণ আস্থা রাখতে পারবে না। রাইট, এই কথাটা অনেকেই এই মত পোষণ করেন যারা আমলা হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে, বিবেচনা আপনাদের হাতে।